বৃত্তীয় গতি থেকে যে কটা গাণিতিক সমস্যা বাকি আছে আজকের ক্লাসে সেগুলো সমাধান করব। তো এর পরের অধ্যায় আমাদের কার্যক্ষমতা শক্তি। তো পরের দিন আমি কার্যক্ষমতা শক্তির গাণিতিক সমস্যার ভিডিও ক্লাস তৈরি করতে শুরু করব। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে জানিও ক্লাসগুলো, আর যারা নতুন তারা অবশ্যই জানাবে। তোমরা অনেকে নতুন নতুন আসছো, আমার খুব ভালো লাগছে যে আমার চ্যানেলে অনেক আমার যে পরিশ্রম তাতে অনেকে উপকৃত হচ্ছ এবং দেখছো ভিডিওগুলো, খুবই এটা আনন্দের বিষয় আমার কাছে। তো যাই হোক, তোমরা ভালো করে পড়াশুনো করো মন দিয়ে এবং গাণিতিক সমস্যাগুলো খুব ভালো করে বুঝে নাও। তো তোমাদের জন্য এই পরিশ্রম, আমার পরিশ্রমের দাম দিতে হবে তোমাদেরই। তার জন্য কি করতে হবে, খুব ভালো করে পড়তে হবে, ভিডিও ক্লাসগুলো ভালো করে দেখে অঙ্কগুলো বুঝে নিয়ে ভালো করে তৈরি হতে হবে। তো চলো, আমি হর্স নিউমেরিক্যাল প্রবলেমের লাস্ট ভিডিও ক্লাসে 10 অবধি সমস্যার সমাধান করিয়ে দিয়েছিলাম। এখনও আমাদের বেশ কয়েকটা প্রবলেম বাকি আছে, 11 থেকে 16। তো সেই 6টা প্রবলেমই আজকে করব। তো 11 নম্বর গাণিতিক সমস্যা থেকে আমি ক্লাস শুরু করছি। 11 নম্বরে বলেছে একটি মোটর গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে 500 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথে চলছে, যার বেগ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। মানে এটা ত্বরণ বলে দিয়েছে, স্পর্শক ত্বরণ। তাহলে গাড়িটির ত্বরণ কত ভালো করে বুঝতে হবে। তো যখন একটা গাড়ি বৃত্তপথে ঘোরে, বৃত্তপথে ঘোরার সময় এই বরাবর তার বেগ, স্পর্শক বেগ থাকে, কেন্দ্র বরাবর কোনো বেগ থাকে না, কিন্তু কেন্দ্র বরাবর একটা ত্বরণ থাকে, এটা সেন্টার। এই বরাবর থাকে একটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, আর এই বরাবর থাকে স্পর্শকের দিকে থাকে একটা ত্বরণ, সেটাকে বলে স্পর্শক ত্বরণ, যেটা ডিভিডিটি। এটা হচ্ছে স্পর্শক ত্বরণ। যদি সমবৃত্তীয় গতি হয়, মানে যদি বেগটা একই বেগ নিয়ে ঘোরে, তাহলে স্পর্শক ত্বরণ 0 হয়। ওকে, তো যাই হোক, আমাদের এখানে স্পর্শক ত্বরণ 0 নয়, এখানে স্পর্শক ত্বরণের মান বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর বেগ কত বলে দিয়েছে, বেগ বলে দিয়েছে 30, ভি বলে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড, আর ব্যাসার্ধ আর বলে দিয়েছে কত আমাদের 500 মিটার। তাহলে অভিকেন্দ্র ত্বরণ যেটা এফসি, তাহলে এফসিটা কত হয় আমরা জানি ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি হলো 30, তাহলে 30 স্কোয়ার বাই আর, আর হলো 500, তাহলে 900 বাই 500 মানে 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তো এই যে দুটো ত্বরণ, তার একটা লব্ধি ত্বরণ থাকবে। যদি আমরা এ দিয়ে লিখি, এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, যেটা কেন্দ্র বরাবর কাজ করছে। তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ হবে √এফসি স্কোয়ার প্লাস এফটি স্কোয়ার। স্পর্শক ত্বরণ আর কেন্দ্রভিমুখী ত্বরণের লব্ধি ত্বরণটা আমাদের বার করতে দিয়েছে। যদি এখানে স্পর্শক ত্বরণ 0 হতো, তাহলে কেন্দ্রাভিমুখী ত্বরণ ভি স্কোয়ার বাই আরটাই বস্তুর বা গাড়ির ত্বরণ হতো। তাহলে এখানে উত্তরটা তাহলে কত দাঁড়ালো, √এফসি কত, এফসি হচ্ছে 1.8 স্কোয়ার প্লাস স্পর্শক ত্বরণ দিয়েছে 2 স্কোয়ার। তাহলে উত্তরটা আমরা এবার ক্যালকুলেট করে নেব। √, তাহলে থাকছে 1.8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2.69 মানে 2.7, হ্যাঁ এটা আছে 2.69 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা 2.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখেছি। হয়ে গেল। তাহলে আমরা 11 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে ফেলেছি। এরপর আমরা নেক্সট কি প্রবলেম সেটা দেখব। এরপর আমরা সমাধান করব 12 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা স্টার মেরে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো আমি যে কথাগুলো বলি সেগুলো খুব মন দিয়ে শুনবে, শুধুমাত্র লিখে নেবে না,
বুঝে নেওয়ার চেষ্টা করবে, বুঝে নিতে হবে আমাদের অঙ্কগুলো, তার জন্যই কিন্তু করিয়ে দিচ্ছি। তো তোমাদের তো ছায়া অ্যাপের মধ্যে সব করে দেওয়া আছে, তো সেখান থেকেও করতে পারো, কিন্তু ওখানে কিন্তু বুঝিয়ে দেওয়া নেই, তার জন্যই আমি বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভালো করে দেখে নাও এবং বুঝে নেওয়ার চেষ্টা করো। 12 নম্বর অঙ্কে কি বলেছে। আচ্ছা, বলছে একটি ছোট ঘনক নিজ অক্ষ বরাবর একটি ঘূর্ণায়মান ফানেলের ওপর এবং ভিতরের দিকের বক্রতলে রাখা আছে। একটা ফানেল কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। তো ফানেল বা যেটাকে আমরা শঙ্কু আকৃতি হয়, তো এর ভিতরে একটা বস্তু রাখা আছে, ছোট্ট বস্তু। আচ্ছা, হলো ফানেলের দেওয়াল অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, মানে এই যে দেওয়ালটা অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে। হলো একটা এম ভরের বস্তুকে ফানেলের দেওয়ালে রাখা আছে। আচ্ছা, যদি ঘনকটির ঘূর্ণন অক্ষর থেকে ঘনকটির দূরত্ব আর, মানে এইটা আর বলে দিয়েছে। হলো যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তাহলে ফানেলটি প্রতি সেকেন্ডে সর্বনিম্ন সর্বগরিষ্ঠ মানে সর্বোচ্চ কতবার আবর্তন করলে, মানে ওমেগা বার করতে হবে বা ফ্রিকোয়েন্সি বার করতে হবে, কম্পাঙ্ক করলে ঘনকটি ঘূর্ণায়মান ফানেলের গায়ে স্থির থাকবে। বলা আছে যে ঘনকটি যদি না ঘোরে সেক্ষেত্রে ফানেলটি যদি না ঘোরে সেক্ষেত্রে ঘনকটি গড়িয়ে পড়ে যাবে। তো ধরে নিলাম এটা একটা ওমেগা বেগে ঘুরছে, তাহলে কম্পাঙ্ক যেটা হবে ওমেগা বাই 2 পাই, এটা আমাদের বার করতে হবে। তো দেখেন দুটো ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? তো একটা তলে যখন এই ঘনকটা আছে, আমি এটাকে আলাদা করেই দেখাচ্ছি ছবি, তার যে এমজি সোজা দিকে কাজ করবে। ওকে, তাহলে এই বরাবর, তাহলে ঘনকের এই বরাবর থাকবে এমজি কস থিটা, এই দিকে থাকবে একদম নততলের মতন এমজি, এটাকে একটু বড় করে আঁকি, এমজি সাইন থিটা। এটা হচ্ছে ঘনকের যে ওজন তার উপাংশ। তো ঘনকটা এর গায়ে আটকে আছে, ঘুরছে, আটকে আছে কেন? তার উপর একটা অপকেন্দ্র বল কাজ করছে তার এই বরাবর। আচ্ছা, তলের সাথে এদিকে তার একটা লম্ব বল কাজ করে, লম্ব প্রতিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তো এটা যেহেতু সিস্টেমটা একটা ওমেগা বেগে ঘুরছে, তার ঘূর্ণনের কেন্দ্রের দিকে একটা বল থাকবে যেটাকে আমরা বলি অভিকেন্দ্র বল। সিস্টেমের ত্বরণটা হবে কেন্দ্রের দিকে ওমেগা স্কয়ার আর। এটা যদি আর ব্যাসার্ধ বলে, আমি এই বিন্দুর সাপেক্ষেই ভাববো, তাহলে তার বিপরীত দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এম ওমেগা স্কয়ার স্মল আর। হলো এই হলো ছবি। এবার দুটো ঘটনা ঘটতে পারে। সেটা হলো যদি ঘনকটা নিচের দিকে আসার প্রবণতা হয় তাহলে ফ্রিকশন থাকবে উপরে, ওমেগাটা কমলে নিচে আসবে, আর ওমেগাটা বাড়লে উপর দিকে যাবে। যেমন আমরা সেই ব্যাংকিংয়ের ক্ষেত্রে পড়েছিলাম, বেগ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ বাড়ে, মানে এটা বাড়তে থাকে, আর বেগ কমলে কমে। তো দুটো ঘটনা ঘটতে পারে। যদি ধরে নিই আমাদের এখানে ওমেগার দুটো ভ্যালু বার করতে বলেছে, ম্যাক্সিমাম মিনিমাম, তো এখানে দুটো ঘটনা ঘটতে পারে। যদি ধরি ঘনকটা নিচের দিকে আসার প্রবণতা দেখাচ্ছে, এটা আমি মুছে দিলাম, তোমরা ছবিটা এঁকে নিয়েছো নিশ্চয়ই, আমি এখানে একটু করবো অঙ্কটা। তো আমরা এখানে যদি ধরি ফ্রিকশনটা উপর দিকে, ঘর্ষণ বলটা উপর দিকে, তাহলে মানে ঘনকটা নিচের দিকে গতিশীল হবার প্রবণতা দেখাচ্ছে। তাহলে এই তো আমাদের ফোর্স, তাহলে কি কি ফোর্স আছে? এইদিকে হচ্ছে এমজি, এদিকে এমজি সাইন থিটা, এই বরাবর লম্ব প্রতিক্রিয়া, এদিকে ফ্রিকশন, এদিকে একটা
এম ওমেগা স্কয়ার আর, আচ্ছা এই কোণটা হচ্ছে আমাদের, এটা থিটা বলেছিল, তাহলে এটা থিটা, মানে এটাও থিটা, এদিকে এমজি কস থিটা। তাহলে এখানে ঘনকটা ধরছি নিচের দিকে নামা আসার প্রবণতা দেখাচ্ছে, মানে ওমেগাটা মিনিমাম কত ওমেগা, দুটো ঘটনা ঘটতে পারে, এক এখান থেকে সে উপর দিকে চলে যেতে চাইছে কিংবা নিচের দিকে আসতে চাইছে। আমি প্রথমে ধরে নিয়েছি নিচে আসার চেষ্টা করছে, মানে মিনিমাম ওমেগাটা বার করছে। তাহলে দেখো এখানে আমরা এফ সমান হচ্ছে মিউ এন, তো এই বরাবর এটা যদি থিটা হয় তাহলে আমাদের এমজি সাইন থিটা কে ব্যালেন্স কে করবে, ব্যালেন্স করবে হচ্ছে ফ্রিকশন প্লাস এর একটা কস উপাংশ এম ওমেগা স্কয়ার আর কস থিটা, আর এন সমান কত হবে এমজি কস থিটা প্লাস এর একটা সাইন উপাংশ এদিকে আছে, মানে এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা। এটা হচ্ছে নিচে আসার ক্ষেত্রে অবজেক্টটা চাইছে নিচে আসতে, কিন্তু ধরে রাখতে চাইছে তার ক্ষেত্রে মিনিমাম ওমেগাটা কত। তাহলে আমাদের কাজ কি, এন এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে, এফ মানে মিউ এন, বসিয়ে এখান থেকে ওমেগাটা বার করতে হবে। ওকে, তো তাহলে তোমরা ছবিগুলো সব করে নিয়েছ, আমি সেই হিসাবে মুছে দিচ্ছি। তাহলে আমরা এবার, এটা হচ্ছে নিম্ন গতিরোধ, নিম্ন গতি রোধ করা, অর্থাৎ ফ্রিকশনটা উপরের দিকে। তাহলে মনে রাখতে হবে ওমেগা মিনিমাম, মানে নিম্ন গতি রোধ করার জন্য মিনিমাম ওমেগা কত, আর উপরের দিকের গতি রোধ করার জন্য ম্যাক্সিমাম ওমেগা কত, সেটা মানে ম্যাক্সিমাম কত ওমেগা অবধি ওটাকে আমরা ঘোরাতে পারবো। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ এমজি সাইন থিটা ইকুয়ালস টু ফ্রিকশন মানে মিউ এন, তাহলে মিউ এমজি কস থিটা প্লাস মিউ এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা প্লাস এম ওমেগা স্কয়ার আর কস থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা চাইছি কি ওমেগা বার করতে, তাহলে এমগুলো তো এমগুলো কেটে গেছে, তাহলে জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, আর এম কেটে গেছে, তাহলে এখানে আসছে ওমেগা স্কয়ার কমন গেল, আর কমন গেল, ওমেগা স্কয়ার আরটা কমন গেছে, আর এম তো কেটে গেছে, তাহলে কস থিটা প্লাস মিউ সাইন থিটা। তাহলে এখান থেকে ওমেগা চলে আসছে রুট ওভার জি বাই আর সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। তাহলে এটা হলো ওমেগা মিনিমাম, মিনিমাম মানে ওপরটা দেখো মাইনাস আছে, নিচটা প্লাস, মানে এটা ছোট। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে, অর্থাৎ এফ মিনিমাম হবে ন্যূনতম কত কম্পাঙ্কে ঘুরলে, মানে কতবার আবর্তন করলে প্রতি সেকেন্ডে বলেছে মনে হয় প্রশ্নটা, হ্যাঁ সেকেন্ডে যত পাক খায় সেটা তার কম্পাঙ্ক, তাহলে হলো 1/2 পাই রুট ওভার জি বাই আর সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এটা একটা পেয়ে গেলাম, উত্তরটা এরকম একটা কিছু দিয়েছে। হ্যাঁ, তাহলে মিনিমাম। এবার ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম মানে যদি ওমেগাটা বাড়ে একটা নির্দিষ্ট ভ্যালুর পর্যন্ত ওটা স্থির থাকবে, সেই মানে গেলে সে চাইবে উপর দিকে যেতে। তাহলে উপর দিকে যাবাটাকে রোধ করতে গেলে উপর দিকে যাওয়ার যদি প্রবণতা হয়, ফ্রিকশনটা কোন দিকে চলে আসবে, নিচের দিকে, তখন আমাদের এফ ম্যাক্সিমামটা বেরোবে। তাহলে সেক্ষেত্রে এবার যদি, তাহলে ফার্স্ট পার্ট আমরা করে ফেলেছি, এবার তাহলে আমাদের কি উদ্দেশ্য, উপরে দিকে গতিশীল হতে গেলে মিনিমাম এটা কত ওমেগাটা কত, তার থেকে বেশি হয়ে গেলে উপরে চলে যাবে, মানে সর্বোচ্চ কত বেগ অবধি, ম্যাক্সিমাম কত বেগে ঘোরালে ওটা উপর দিকে যেতে পারবে না বা তার বেশি হলে যাবে, তাহলে ম্যাক্সিমাম কত বেগ অবধি ওটা ওই পজিশনে থাকবে, তার থেকে বেশি বেগ হলে সে উপর দিকে চলতে শুরু করবে। ওপর দিকে চলতে শুরু করলে পার্থক্য কী হবে, ছবির কিছুই পার্থক্য হবে না, শুধু সেক্ষেত্রে ফ্রিকশানটা চলে আসবে নিচের দিকে, কারণ
তাহলে নিম্ন গতি রোধ করা শিখে গেলাম। তোমরা ঠিক করে দেখে নাও, এক্ষেত্রে মিউ এনটা এদিকে ছিল, আমি একটু একবার লিখে দিই, এটা মুছে দিলাম আপাতত, আমি আবার দেখাচ্ছি তোমাদের জন্য। তাহলে নিম্ন গতি রোধ করার ক্ষেত্রে মিনিমাম ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি, এরপর চলে আসছি ম্যাক্সিমাম। তাহলে এই পোর্শনটা মুছে দিলাম। এবার হচ্ছে সর্বোচ্চ ওমেগা কত হলে ব্লকটি স্থির থাকবে, মানে ঘনকটি স্থির থাকবে, মানে তার থেকে বেশি হলে কোন দিকে গতিশীল হবে, কি বলে দিলাম এতক্ষণ কোন দিকে গতিশীল হচ্ছিল, কত ওমেগা অবধি ওটা নিচে নামতে পারছে না, তার থেকে বেশি কমে গেলে, মানে এর থেকে যদি কমে যায় তাহলে কিন্তু নিচে নেমে আসবে। এবার এখানে আমরা বার করছি কত ওমেগা অবধি ঘোরালে ওটা উপর দিকে যাবার চেষ্টা করলেও পারবে না, বা যে ওমেগাকে অতিক্রম করে গেলে সে উপর দিকে যেতে শুরু করবে। তাহলে যেই ওপর দিকে যাওয়া শুরু করবে তাহলে সেক্ষেত্রে ফ্রিকশন চলে আসবে নিচের দিকে, কারণ এর গতির চেষ্টা করছে উপরে যেতে। তাহলে মিউ এন এদিকে, তাহলে এদিকে আমাদের কি দাঁড়াচ্ছে, এর এই বরাবর উপাংশ হচ্ছে এম ওমেগা স্কয়ার আর কস থিটা। তাহলে অতএব এম ওমেগা স্কয়ার আর কস থিটা সমান মিউ এন প্লাস এম জি সাইন থিটা। আর এই বরাবর কোনো চেঞ্জ আসবে না, এম জি কস থিটা প্লাস এই বরাবর ছিল এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা ইকুয়ালস টু এন। তাহলে এন এর মানটা এখানে বসিয়ে দিই, অতএব এম ওমেগা স্কয়ার আর কস থিটা ইকুয়ালস টু মিউ এম জি কস থিটা প্লাস মিউ এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা প্লাস এম জি সাইন থিটা। ওকে, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা এম তো কেটে গেছে, তাহলে ওমেগা স্কয়ার আরটা কমন নিলাম, কস থিটা মাইনাস এটা এদিকে আসছে মাইনাস মিউ সাইন থিটা। দেখো ওখানে নিচে ছিল প্লাস, এখানে আসছে নিচে মাইনাস আসবে, সমান এদিকে কমন গেল জি, জি কমন গেলে হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস মিউ কস থিটা। তাহলে এখানে আমরা ওমেগা ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি রুট ওভার জি বাই আর সাইন থিটা প্লাস মিউ কস থিটা, ঠিক উল্টো সাইনে আসছে দেখো, তাহলে সাইন এখানে আসছে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এটাই হচ্ছে ম্যাক্সিমাম কত স্পিড ঘোরালে ওটা উপর দিকে যেতে পারবে না, আর কত মিনিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এক্ষেত্রে এফ ম্যাক্সিমামটা কত হলো, অতএব এফ ম্যাক্সিমাম হবে 1/2 পাই ওমেগা বাই 2 পাই, তাহলে এটা ইন্টু রুট ওভার জি বাই আর সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের এফ ম্যাক্স আর এফ মিন। খুব ভালো অঙ্ক, বোঝার অঙ্ক। তাহলে নিম্ন গতি রোধ করার জন্য মিনিমাম ওমেগা যে মিনিমামের ভ্যালুর থেকে আরও কমে গেলে সেটা নিচে নামতে শুরু করবে, আর এই বেগের থেকে বেশি বেগে ঘোরালে উপর দিকে উঠতে শুরু করবে। এই হলো ঘটনা, ঠিক আছে, এই হলো কেস। তো সলভ হলো আমাদের 12 নম্বর প্রবলেমটা। তোমরা দেখে নাও দুটো উত্তর। এবার সেই জন্য ওরা উত্তর লিখেছে, এখানে একটা দিয়েছে মাইনাস প্লাস আর এখানে দিয়েছে প্লাস মাইনাস, উপরটা আছে দেখো মাইনাস প্লাস, মানে প্রথমে মিনিমাম, প্রশ্নও তাই জানতে চেয়েছে সর্বনিম্ন আগে সর্বোচ্চ পরে, তাই উপরটা মাইনাস তারপরে নিচে প্লাস, আর এখানে উপরে প্লাস নিচে মাইনাস। ঠিক আছে, তো চলো আমরা 12 নম্বর অঙ্কটা করে ফেলেছি, একটু ক্লিয়ার করে ফিরে আসি। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। তাহলে একটা নিম্ন গতি রোধ করা নিচের দিকে যখন আসার চেষ্টা করছে তখন ফ্রিকশন ওপরের মাথায় ওপরের দিকে, আর উপর দিকে যাবার যখন প্রবণতা তখন ফ্রিকশন ঘুরে নিচে চলে এসছে। এই দুটো জায়গায় শুধু চেঞ্জ, বাকি কোনো চেঞ্জ নেই। এরপর আমরা চলে যাব পরের প্রবলেমে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো, তোমরা কিন্তু খুব ভালো করে শুনবে। হ্যাঁ, আচ্ছা, একটি গাড়ি অর্ধচন্দ্রাকার ব্রিজের ওপর দিয়ে চলছে। গাড়িটির ভারকেন্দ্র 30 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাংশকে অনুসরণ করে। ধরে নাও গাড়িটির ভর 900 কেজি। গাড়িটি রাস্তার ওপরে উচ্চতম বিন্দুতে কতটা বল প্রয়োগ করবে যদি গাড়ির বেগ এত হয়? তাহলে উচ্চতম বিন্দুতে বেগ বলে দিয়েছে
15 মিটার পার সেকেন্ড। তো মনে রাখবো বৃত্তপথে ঘুরতে গেলে তার একটা বল লাগে, যেটা হচ্ছে অভিকেন্দ্র বল। বৃত্তপথে তাহলে গাড়িটা যখন এখান দিয়ে যাবে, তার একটা ভূমি প্রতিক্রিয়া, তাহলে এটাই হচ্ছে এন, এটা বার করতে হবে, আর এদিকে কাজ করছে এমজি। তাহলে বৃত্তপথে ঘুরতে গেলে লব্ধি বলটা কোন দিকে দরকার হয়? কেন্দ্রের দিকে। তাহলে নিশ্চয়ই এমজিটা বড়, নাহলে তো লাফ মারবে, তাই না? গাড়ি উঠতে উঠতে যাচ্ছে, গাড়ি তার উঠতে উঠতে যাবে না, তাহলে এমজিকে বড় হতে হবে। তার মানে কেন্দ্রমুখী লব্ধি বল এমজি মাইনাস এন, এমজি মাইনাস এন ইকালস টু যে কেন্দ্র বরাবর যে লব্ধি বল হয় সেটাই গাড়িটাকে বৃত্তপথে ঘোরার জন্য কি যোগান দেয়? অভিকেন্দ্র বল যোগান দেয়, মানে এম ভি স্কয়ার বাই আর এর সমান। তাহলে এন চলে এলো, মানে কতটা? এখানে একটা প্রশ্ন দিয়েছে হচ্ছে রাস্তার উপর সর্বোচ্চ বিন্দুতে কত বল প্রয়োগ করছে, সেটাই তো লম্ব প্রতিক্রিয়া। যত বল প্রয়োগ করবে সেটাই রিটার্ন দেবে, তাহলে সেটাই হচ্ছে এন। তাহলে এন সমান চলে এলো এমজি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। এটা এদিকে, এটা এদিকে, হ্যাঁ। তাহলে এমজি হচ্ছে 900 বলেছে এম, 900 ইন্টু 9.8 মাইনাস 900 ইন্টু 15 স্কোয়ার বাই রেডিয়াস অফ কার্ভেচার কত দিয়েছে? 30 সেন্টিমিটার, না 30 মিটার, 30। জি এর কোনো মান কি দিয়েছে? না, এটাই ধরবো। তাহলে 900 ইন্টু 9.8 মাইনাস 900 ইন্টু 225, 15 স্কোয়ার মানে 225 বাই 30, 2070 নিউটন। তাহলে সে সর্বোচ্চ অবস্থানে কত বল ভূমিতে প্রয়োগ করবে? যতটা তার উপর লম্ব প্রতিক্রিয়া হবে। আমরা মাটিতে ততটাই বল প্রয়োগ করি যতটা মাটি আমাদের রিটার্ন দেয়, মাটি যতটা রিটার্ন দিচ্ছে সেটাই আমি কিন্তু আলটিমেটলি প্রয়োগ করলাম। স্থির অবস্থায় বলি আমরা মাটিতে কত বল প্রয়োগ করি, সেটা হলো এমজি। যদি গতিশীল থাকতাম তাহলে কিন্তু এমজি বল প্রয়োগ করতাম না, যদি ত্বরণে গতিশীল থাকে। তো এখানে একটা ত্বরণে গতিশীল, তাহলে এটা মনে রাখতে হবে বৃত্তপথে ঘোরার ক্ষেত্রে কেন্দ্র বরাবর যে লব্ধি বল হবে সেটাই হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এর যোগান দেবে। আচ্ছা, নেক্সট পার্ট বলেছে কত গতিবেগে গেলে রাস্তা স্পর্শ করবে না। রাস্তা স্পর্শ করবে না, এটা আগে ভালো করে বোঝো। রাস্তা স্পর্শ করবে না মানে পায়ের তলায় মাটি সরে গেছে, মানে শূন্যে ভাসছে। শূন্যে যদি ভাসে তাহলে কি রাস্তা তাকে বল প্রয়োগ করতে পারবে, প্রতিক্রিয়া করতে পারবে? হ্যাঁ কি না? পায়ের তলায় যদি মাটিই না থাকে তাহলে কে করবে প্রতিক্রিয়া? তাহলে এনটা 0। তাহলে শূন্যে ভাসতে ভাসতে যাবে, মানে স্পর্শ ত্যাগ করার অর্থ হচ্ছে এন এর মান 0। ফ্লাইটিং অবস্থায় নর্মাল ফোর্স ইকুয়ালস টু 0। যে বস্তুটা ভাসমান থাকবে, পায়ের তলায় যার মাটি থাকবে না, যেমন ছাদ থেকে লাফ মারলে যখন ভাসতে ভাসতে পড়বে তখন কিন্তু তোমার কোনো লম্ব বল বা তোমাকে কোনো প্রতিক্রিয়া অনুভব করবে না। তাই ওজন শূন্য, ওজন শূন্য ভাবার সময় নেই, তার আগে একটা ভয় লাগবে যদি প্যারাসুট না থাকে। যাই হোক, তাহলে অবাধে পতনশীল বস্তুর ওপর কোনো আমাদের এই বল কাজ করে না, লম্ব প্রতিক্রিয়া, কারণ তার পায়ের তলায় কোনো মাটি নেই। তাহলে স্পর্শ ত্যাগ করার অর্থ হচ্ছে করবে, রাস্তা যদি স্পর্শ করবে না, অতএব এন সমান 0। তাহলে এন এর মান 0 বসিয়ে দাও, অতএব এম জি সমান এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি চলে এলো √/GR, তাহলে √9.8। তাহলে মনে রাখবো কি, রাস্তা স্পর্শ করছে না মানে তার পায়ের তলায় মাটি সরে গেছে, সে চোখে মুখে দেখছে অন্ধকার, এবং এবার ভগবানকে ডাকছে যদি বাঁচাতে পারে, কিন্তু তা সেও বাঁচাতে পারবে না, কারণ গাড়ি উড়তে শুরু করেছে। হ্যাঁ, গাড়ি উড়ে গিয়ে 17.14 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চলতে শুরু করেছে। এটা মানে উত্তরটা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে লিখতে হবে, এটা সমান বা বেশি হলেই ঘটনা ঘটবে। ওকে, 17.1 দিয়েছে, ঠিক আছে, তো অঙ্কটা বুঝে গেলাম। তাহলে মাটি স্পর্শ করছে না মানে পায়ের তলায় মাটি নেই, মানে তার উপর কোনো প্রতিক্রিয়া নেই। এই ফান্ডাটা ক্লিয়ার রাখতে হবে। আমি ভাসছি মানে আমার উপর যে নর্মাল ফোর্স যেটা দিচ্ছে মাটি, ধরো এইটা আমি ছুড়ে দিলাম ক্যালকুলেটর, যতক্ষণ সে ভেসে আছে, এই আমি হাতের ওপর আছে মানে কি হাত থেকে প্রতিক্রিয়া দিচ্ছে, এবার যে এটা ফ্লাইট করলো সেই ফ্লাইট করা অবস্থায় তার উপর কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝিয়ে দিয়েছি। চল নেক্সট প্রবলেম দেখবো। আমরা 13টা করে ফেলেছি, আমাদের
পরপর এগোচ্ছি। এরপর আমরা সমাধান করব প্রবলেম নাম্বার 14। বলছে অপ্রসার্য পদার্থের তৈরি একটি কার্পেট, এর ভর m এবং ব্যাসার্ধ r। কার্পেট মানে সেই মাটিতে পাতা হয় যেগুলো আমরা জানি, সুন্দর দেখতে লাগে, বেলুনের মতো গোটানো অবস্থায় আছে। আচ্ছা, বেলুন মানে চোঙ, এরম ধরো আছে, এর ভর বলে দিয়েছে m, শেষটা দেখালাম, এরকম একটা মাথা খুলে আছে সামান্য। তো এর ভর বলেছে m আর ব্যাসার্ধ r, আর ভর বলেছে m। আচ্ছা, টক ছবিটা আসছে ঠিকঠাক, বোঝা গেল কার্পেটটা কিভাবে রোল করা আছে। যেমন মাদুর গোটানো থাকে সেরকম করে কার্পেটও গোটানো থাকে, তোমরা দেখেছো দোকানে বিক্রি করে, বা আমরাও রেখে দিই যাদের বাড়িতে কার্পেট আছে। আমার বাড়িতে নেই যদিও, যাই হোক মাদুরই আছে অনেকগুলো, প্রয়োজন হলে ব্যবহার করা। এখন মাদুরি এখনকার দিনে খুব একটা ব্যবহার কেউ করে না, যাই হোক। এবার কি বলছে, কার্পেটের অনুভূমিক মেঝেতে রেখে ক্ষুদ্র মানের বল প্রয়োগ করানো, মানে ঠেললাম, ঠেলে দিলেই তো ওটা খুলতে শুরু করবে, এবং খুলতে শুরু করলো। বেলনাকৃতি অংশের ব্যাসার্ধ যখন r/2, তখন ওই অংশের অনুভূমিক বেগ কত? বাবা, ভালো ব্যাপার। তো এই যখন কার্পেটটা খুলে গেছে তো জিনিসটা এরকম হয়ে গেছে। তাই তো, রোল থেকে খুলে যাচ্ছে এবং তখন ব্যাসার্ধটা হয়ে গেছে r/2। তাহলে ঘটনা দেখো, এটা যদি m ভর হয় এবং চোঙ, তো এটা চোঙের ক্ষেত্রে এখানে তো রোল করে করে গেছে, তাহলে এটার ভর কত হবে এটা বুঝতে হবে। তো এটার আয়তন হচ্ছে πr², যদি দৈর্ঘ্য l বলি, l, তাহলে πr²l যখন ভলিউম তখন মাস হচ্ছে m। তাহলে যখন এর ভলিউম তাহলে কত হবে, πr/2 হোল স্কোয়ার ইন্টু l। l তো আর চেঞ্জ হচ্ছে না, তো এলই আছে, মানে যখন রোলটা খুলছে এইভাবে, এইটা তো চেঞ্জ হবে না, তাহলে তখন কত হবে? এটা যদি m হয় তাহলে এটা হবে m/4, কারণ r/2 হোল স্কোয়ার আছে, তাহলে m/4 মানে প্রপোর্শনাল টু, কারণ এখানে ঘনত্বটা সমান। তাহলে এই পুরো ভর যখন m ছিল, যখন এটা অর্ধেক খুলে গেছে তখন কিন্তু ভরটা হবে m/4। তো এবার ঘটনা, এটা তো দুখানা গতি, এর একটা রৈখিক গতিও আছে আবার একটা আবর্ত গতিও আছে, এইভাবে খুলছে। ওমেগা আবর্ত গতি আর রৈখিক গতি v। এইখানে এখানে তো কোনো গতি ছিল না, এখানে তো শূন্য প্রাথমিক, এখানে তার আবর্তন গতি আর রৈখিক গতি v, মানে ভিটা বার করতে হবে। তো এখানে কি ঘটছে, এখানে একটু আমাদের একটা কনসেপ্ট লাগবে, দৃঢ় বস্তুর ঘূর্ণনের জড়তা ভ্রামক। মানে আবর্ত গতি তো আমরা শিখিনি, রৈখিক গতিশক্তি জানি, 12 mv², ছোট থেকে পড়ছি। তো এখানে এই অবস্থানে প্রাথমিক মোট শক্তি, এই অবস্থানে তার শক্তি কত, মানে সেটা হচ্ছে স্থিতি শক্তি। টোটাল ভরটা নিহিত আছে তার কেন্দ্রে, এই ধারণায় আমরা আছি। তাহলে এখানে হচ্ছে mgr, তাহলে স্থিতিশক্তি হচ্ছে mgr। আর গতিশক্তি তো নেই, এখানে স্থির ছিল, তাহলে এটা স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি প্লাস 0। 0টা কি, কাইনেটিক এনার্জি 0। যখন সে এখানে এসছে, অন্তিম মোট শক্তি, কি কি শক্তি আছে, স্থিতিশক্তি আছে, গতিশক্তি আছে। গতিশক্তি দুই রকম, একটা হচ্ছে রৈখিক, মানে এগিয়েও যাচ্ছে রোলও করছে,
রোল করতে করতে গিয়ে যাচ্ছে, মানে মিশ্র গতি, তাই না? এক জায়গাতেও ঘুরছে না, তোমরা পড়েছো আবর্ত গতি মানে একমাত্রিক গতিতে আমরা জানি, মিশ্র গতিও হয়, রৈখিক গতিও হয়। রৈখিক গতি মানে কি শুধু যাবে, যেমন গাড়ির চাকা নিজেও ঘোরে আবার এগিয়েও যায়। তাহলে মোট গতিশক্তি আছে, স্থিতিশক্তি কত হলো, এমটা হলো m/4 জি, আরটা হলো কেন্দ্রের উচ্চতা কত r/2 প্লাস গতিশক্তি হচ্ছে হাফ m/4 v² প্লাস আবর্ত গতিশক্তির সূত্র হচ্ছে, একটু ব্যবহার করি, হাফ i ω²। হ্যাঁ, আবর্ত গতিশক্তির সূত্র হচ্ছে হাফ i ω²। আইটাকে বলে জড়তা ভ্রামক। তো এটা জিনিসটাকে, এটা চোঙের ক্ষেত্রে জড়তা ভ্রামক। একটা চোঙ যদি তার কেন্দ্র অক্ষের সাপেক্ষে ঘোরে, যখন আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়বো, তোমরা পারলে একটু দৃঢ় বস্তুর ঘূর্ণন মানে সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, রিজিড বডি অ্যান্ড রোটেশনাল মোশনের ভিডিও ক্লাসটা দেখো, মানে ডিটেলসে করিয়ে দেওয়া আছে। একটা চোঙ যখন ঘোরে, তার কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে তার জড়তা ভ্রামক হচ্ছে হাফ ইন্টু mr², মানে ভর ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে আইটা কত হবে এক্ষেত্রে, ওইখানে আইটা তাহলে কত হবে, তাহলে এটা হলো mgr/8 প্লাস mv²/8 প্লাস হাফ আই মানে বলেছি কত, 1/2 mr²। তাহলে হাফ এমটা হলো m/4, আরটা হলো r/2 হোল স্কোয়ার, 1/2 mr², 1/2 m হলো m/4, আর হলো r/2 হোল স্কোয়ার। আর ওমেগা মানে হচ্ছে v/r। তাহলে এখানে কত হবে, v/rটা কত, সরি v/rটা কত, r/2 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে অন্তিম গতিশক্তি। এবার শক্তি সংরক্ষণ অনুসারে mgr যা, এটা সমান, দুটো সমান করব, দিয়ে ভিটা বার করে নেব। তাহলে এটাকে একটু ক্লিয়ার করে নিই। তাহলে অতএব আমরা কি লিখতে পাচ্ছি, অতএব mgr সমান mgr/8 প্লাস, একটু ক্লিয়ার করতে হবে আমাদের, এখানে আসছে mv²/8 প্লাস এটা কত আসছে m, একটু দেখে নিই। হ্যাঁ, খুব জিনিসটা সহজেই হচ্ছে, r/2² ওপরে আছে, r/2² নিচে, তাহলে r/2 কেটে গেল, তাহলে আসছে m/8 m/16 v²। দেখে নাও বুঝতে পারলে কিনা, r/2 ওপরে r/2 নিচে, দুটো স্কোয়ার, তাহলে দুটো কেটে গেল। তাহলে এদিকে আমাদের মোট হচ্ছে, এই যদি আমরা 2/16 করে নিই, তাহলে আমাদের এটা আসছে, তাহলে এটা এদিকে আসলে হচ্ছে 7/8, এমটা কেটে দিলাম gr সমান, এটা হচ্ছে 3/16 v²। তাহলে v² চলে এলো, 7/2 কেটে গেল, মানে 14/3 gr। তাহলে ভি চলে আসছে এখান থেকে √14/3, কত হয়, √14/3 2.16 √/gr। বা এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পড লিখ দিয়েছে বটে, এটা কিন্তু দৃঢ় বস্তুর ঘূর্ণনের মধ্যে দিলে অঙ্কটা খুব ভালো হতো। হ্যাঁ, তো বুঝিয়ে দিলাম কি করে। তাহলে আবর্ত গতিশক্তির সূত্র কি, হাফ i ω²। যখন একটা বস্তু ঘুরবে তার ক্ষেত্রে জড়তা ভ্রামক বার করতে হয়, তখন নাকি তোমরা বুঝতে পারবে, যদি পড়ে নাও দেখে নেবে। আর এই অধ্যায় দিয়েছে বলে এখানে আমার জড়তা ভ্রামক বলার কোনো উপায় নেই, কিন্তু সূত্রটা আমি শিখিয়ে দিতে পারি। নিরেট চোঙের ক্ষেত্রে কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে হাফ mr², হাফ এটা অক্ষ সাপেক্ষেই ঘুরছে, এরকম রোল হতে হতে যাচ্ছে। এমটা কত m/4, আরটা হলো r/2 হোল স্কোয়ার, আর ওমেগা মানে লিখেছি v/r বা v = r ওমেগা। ওকে, তো সেটা বসিয়ে এই দুটো এখানে, তাহলে ওমেগা সমান v/r, তাহলে এখানে বেগ v, আরটা কত r/2, তাই v/r/2 হোল স্কোয়ার। তাহলে r/2 কেটে গেল, দিয়ে আলটিমেটলি আমরা রেজাল্ট পেয়ে গেছি এবং ছবি সহ সমাধান করে দিয়েছি। আশা করি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধা থাকে বলো, কারণ এটা তোমাদের একটু শিখে নিতে হবে জড়তা ভ্রামক, তবেই কিন্তু এই সমস্যাটা খুব সহজেই বুঝে যেতে পারবে। চলো নেক্সট প্রবলেম কি আছে সেটা দেখব। এরপর আমরা সমাধান করব 15 নম্বর আর 16 নম্বর, দুটো বাকি।
খুব ভালো অঙ্ক আগের অঙ্কটা, পরপর প্রত্যেকটা অঙ্কই ভালো। আচ্ছা, এম ভরের একটি কণা একটি স্থির ব্যাসার্ধে ঘুরছে, কণার অভিকেন্দ্র ত্বরণ দিয়ে দিয়েছে এসি ইকালস টু কে স্কোয়ার আর টি স্কোয়ার। ওকে, আচ্ছা, কেটা একটা ধ্রুবক, ক্রিয়ারত বল দ্বারা প্রদত্ত ক্ষমতা কত? ক্ষমতা মানে হচ্ছে বল ইন্টু গড় বেগ বা এফ ডট ভি বা ডি ডাব্লিউ ডিটি, কার্য করার হার। তো এটা মানে আমরা জানি ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি, কারণ আমাদের দরকার বল ইন্টু বেগ দরকার। তাহলে সেখান থেকে আমরা ভিটাকে বার করে নিই। তাহলে ভি কত চলে আসছে আমাদের? ভি স্কোয়ার সমান আসছে কে স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার। তাহলে ভি চলে এলো কে আর টি, ঠিক আছে। তাহলে ভি পেয়ে গেলাম কে আর টি। কী বার করতে যে বলেছে না, ক্ষমতা বার করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে কে আর টি পেয়ে গেছি। তাহলে ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ক্ষমতা আছে, উত্তরটা আমাদের কেমন দিয়েছে? আচ্ছা, এম কে স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বল বার করে নিই। তাহলে অ্যাক্সেলারেশন কত আসছে? ডিভিডিটি করলে আসছে আমাদের কে আর। তাহলে ফোর্স ইকুয়ালস টু এম এ। তাহলে এম কে আর, তাহলে বলটা হলো এম কে আর ইন্টু বেগ কত বেরিয়েছে? কে আর টি। তাহলে হলো এম কে স্কোয়ার আর স্কোয়ার টি। এরকম একটা উত্তর দিয়েছে মনে হতো, এম কে স্কোয়ার আর স্কোয়ার টি। এটা খুব সহজেই হয়ে গেল। তাহলে ক্ষমতা, ঠিক আছে। 15 নম্বর অঙ্কটা তাহলে কি করলাম? প্রথমে আগে যেটা অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমরা ভিটা বার করে নিলাম, দিয়ে সেটাকে ডিফারেন্সিয়েট করে সেখান থেকে ত্বরণ বার করলাম, স্পর্শক ত্বরণ, কারণ বলটা কাজ করছে স্পর্শ বল বরাবর। কারণ কেন্দ্রাভিমুখী যে ত্বরণ সেটা কিন্তু, বা কেন্দ্রাভিমুখী বেগ বল যেটা অভিকেন্দ্র বল, কিন্তু কার্যহীন বল, কারণ তার সাথে সরণটা সমকোণা হয়। আর এই বরাবর যদি ভাবি তাহলে আমাদের এই বরাবর এসি, এই বরাবর এ, আর এই বরাবর কিন্তু আমাদের ভি। তাহলে দেখো, আমরা যদি অভিকেন্দ্র বলের জন্যে কার্য ক্ষমতা বার করি, তাহলে ক্ষমতা সমান অ্যাকচুয়ালি এফ ডট ভি। পি ইকুয়ালস টু হচ্ছে এফ ভি কস থিটা। এবার এটার ক্ষেত্রে ক্ষমতা কিন্তু 0, কারণ এখানে 90 ডিগ্রি। এম ফোর্স মানে কি, অভিকেন্দ্র বল যদি করতাম তাহলে এম এসি ডট ভি তো 0, কারণ 90 ডিগ্রি। তার জন্য আমাকে এটা বার করে নিতে হলো। মানে তাহলে কত হলো? এম এ মানে হলো ফোর্স, স্পর্শক বল ইন্টু স্পর্শক বেগ কস 0, কারণ দুটো প্যারালালি যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাহলে তারা পরস্পরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কেন নিলাম না? বুঝতে পেরেছি, কারণ এই যে ত্বরণটা, এই ত্বরণটার সাথে বেগ সমকোণে আছে, তাহলে কি আমাদের ক্ষমতা 0 হয়ে যাবে, এফ ডট ভি cos 90 0 হয়ে যাবে। তো আমরা অঙ্কটা করে ফেললাম। তো দেখে নাও তোমরা ভালো করে। নেক্সট আমরা এর পরবর্তী অঙ্ক করব। এরপর আমরা দেখব 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর কি গাণিতিক সমস্যা দিয়েছে? বলছে সার্কাসের মরণকূপ গ্লোবের ব্যাস দিয়েছে 30 সেন্টিমিটার, 30 মিটার। গ্লোব মানে তো গোলক। এবার তো সেই মোটর সাইকেল চালকরা ঘোরে, বন করে ঘোরে। এর ব্যাস বলেছে 30 মিটার। 30 মিটার ব্যাস, মানে ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, 15 মিটার, সরি। এবার কি বলেছে? ন্যূনতম কত উচ্চতায় একজন সাইকেল আরোহী আনতভাবে অনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘুরবে? মানে ধরো এখানে ঘুরছে, এই বরাবর তলে ঘুরছে সাইকেল আরোহী, তাহলে তার তো একটা এমজি থাকবে নিচের দিকে। ধরলাম এখানে একটা কেন্দ্রে সে থিটা কোণ করেছে। ন্যূনতম এখানে একটা ফ্রিকশন দেওয়া দরকার, ফ্রিকশন ছাড়া তো অঙ্কটা হবে না, ফ্রিকশন দেয়নি।
আর উত্তর দিয়েছে 37.5 মিটার। কি করে হবে? গোলকের বাইরে গিয়ে ঘুরবে নাকি, আকাশে ঘুরবে নাকি? এখান থেকে উচ্চতা মানে তো আমরা ভূমি থেকে মাপবো। এবার এটা তো হাইয়েস্ট উচ্চতা তো 30, তাহলে 37.5 মানে তো তার থেকে বাইরে চলে গেল, কি করে হবে? আবার মিউ দেয়নি, মানে এখানে একটা এমজি থাকবে, সে বৃত্তপথে ঘুরছে, তাহলে এইদিকে যে লব্ধি বলটা হবে সেটাই হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাছাড়া এদিকে তার একটা এমজি, এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, না এটা থিটা, তাহলে এদিকে থাকবে এমজি সাইন থিটা, এদিকে থাকবে এমজি কস থিটা, এদিকে থাকবে তার একটা চাকা চাইবে পিছলে নেমে আসতে, তাহলে ফ্রিকশন থাকবে উপর দিকে, তার একটা আবর্তন বেগ থাকবে। কিছুই দেয়নি, শুধুমাত্র উচ্চতা দিয়েছে। মিউটা দিলে তাও চেষ্টা করা দিত, মিউ তো দেয়নি। যাই হোক, অঙ্কটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, এই যে সবচেয়ে বড় কথা 37.5 মিটার, মানে দেখো এটার ব্যাস বলছে 30, তাহলে ভূমি থেকে উচ্চতা কি করে 37.5 হয়? তুমি এখান থেকে হাইস্ট যে পয়েন্ট তার উচ্চতা তো 30 মিটার, ব্যাস বলে যে ব্যাসার্ধ 30 হলে তাও নাই হতো, আবার তার মিউটাও দেওয়া নেই, তাহলে অঙ্কটা কিন্তু করা যাবে না। তো ঠিক আছে, আমাদের বাকি 5টা অঙ্কই আমি করালাম। তোমরা নিজেরা চেষ্টা করো, যদি করতে পারো আমাকে জানিও। ঠিক আছে, তোমাদের যারা গৃহশিক্ষক আছেন বা স্কুলের শিক্ষক আছেন স্যারদের বলবে একটু করে দিতে, যদি করে দিতে পারে তাহলে আমাকে জানিও, আমি একটু শিখে নেবো ওই স্যারদের কাছ থেকে অঙ্কটা কি করে হচ্ছে। আমার মাথায় আসছে না অন্যভাবে কোনো নিয়মে হতেও পারে, এখানে একটাই ডেটা দিয়েছে শুধুমাত্র গ্লোবের ব্যাসার্ধ যেটা, কিন্তু সেটা তো এখানে করার কোনো উপায় নেই। আর সবচেয়ে বড় কথা, উত্তরটা দেখে আমার খুব আশ্চর্য লাগছে। হাইস্ট পয়েন্টের উচ্চতা ভূমি থেকে 30, তাহলে সে কি করে 37.5 মিটার উচ্চতায় পৌঁছবে? 37.5 মানে তো আরও ওপরে, সেটা সম্ভব নয়। হয়তো আকাশে চালক গাড়ি চালাতে পারেন, সেটা আমরা জানি না, জানতে পারলে জানিও, তখন আমি আবার চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো বৃত্তীয় গতির হর্স নিউমেরিক্যাল প্রবলেম 16টা করাতে পারলাম না, আমার খুবই দুঃখের ব্যাপার এটা আমার কাছে। একটা প্রবলেম বাকি থেকে গেল, যদি কেউ করতে পারো আমাকে জানিও, আমাকে সাহায্য করো শিখে নিতে। শেখার তো কোনো শেষ নেই, তোমরাও শিখবে, যদি জানতে পারো আমিও একটু শিখে নেবো তোমাদের কাছ থেকে। চলো আজ এই ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা কার্যক্ষমতা শক্তির গাণিতিক সমস্যার সমাধান শুরু করব। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ে নাও, অঙ্কগুলো দেখে নাও। যদি কোনো থিওরিতে সমস্যা হয়, আমার থিওরিটিক্যাল যে ভিডিও ক্লাসগুলো আছে তোমরা পেয়ে যাবে আমার এতে, যার যেগুলো প্লে লিস্টে আছে, প্লে লিস্টে খুঁজলেই সার্কুলার মোশন ক্লাস 11 বা সার্কুলার মোশন লিখলেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, দেখে নিও একটু। ঠিক আছে, তো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর খুব মন দিয়ে পড়াশুনো করো, আর ভালো করে প্র্যাকটিস করো, আর ভালো করে শিখে নাও। ওকে, তো আজকে ক্লাস এখানে শেষ করলাম, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। ঠিক আছে।